কেকেআর ফ্যানদের জন্য সত্যিই মন খারাপের দিন, যেহেতু গতকালকে আরসিবি জিতে গিয়েছে, কেকেআর ঘরের মাঠে হেরে গিয়েছে। হারের পেছনে অনেকগুলো কারণ বর্তমান, প্রত্যেকটা কারণ আমরা খুঁজে বের করার চেষ্টা করব এবং এই কারণগুলো সংশোধন করা, মানে ভুলের কারণগুলো সংশোধন কীভাবে করা যেতে পারে সেটা নিয়ে এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তাদের প্রত্যেককে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো মূল আলোচনায় প্রবেশ করি। গতকালকের আমরা ওপেনিং জুটি সুনীল নারিন এবং ডিকককে নিয়ে প্রথমে আলোচনা করব। সুনীল নারিন তার কাজটা ঠিকঠাকই করেছে, ডিকক তার কাজ ঠিকঠাক করতে পারেনি। তারপরেও আমি ওপেনিং জুটি নিয়ে খুব একটা সমস্যা দেখাবো না, কারণ সুনীল নারিন খেলেছে, সুনীল নারিন একদিন খেলতে না পারলে ডিকক খেলবে এবং ডিকক যদি পুনরায় এরকম খারাপ খেলে সেক্ষেত্রে অবশ্যই গুরবাজকে ইনক্লুড করা হবে টিমে। ওপেনিং নিয়ে আমি খুব একটা সমস্যা দেখছি না। ওয়ান ডাউনের সমস্যা মনে হচ্ছিল, কিন্তু ওয়ান ডাউন অজিঙ্ক্য রাহানে খুবই দুর্দান্ত একটা নক খেলেছে, সেখানেও সমস্যা মনে হচ্ছে না, কারণ অজিঙ্ক্য রাহানে তার ক্যাপ্টেন সুলভ আচরণটা কিন্তু দেখিয়ে দিয়েছেন, অর্থাৎ তিনি যোগ্য ক্যাপ্টেন সেটা প্রমাণ করে দিয়েছেন। এইবারে আমরা ওয়ান ডাউন ব্যাটসম্যানের পরবর্তীতে আমরা মিডল অর্ডারের দিকে লক্ষ্য দেব। মিডল অর্ডারে ভেঙ্কটেশ আয়ার কিন্তু খুব একটা ভালো খেলতে পারেনি। গত বছর দারুণ ফর্মে ছিলেন, দারুণ ছন্দে ছিলেন, এইবারে প্রথম ম্যাচ কিন্তু তিনি ফ্লপ করেছেন। দেখা যাক পরবর্তীতে তিনি খুব ভালো খেলতে পারেন কিনা, কারণ তার জায়গাটা সবথেকে গুরুত্বপূর্ণ, তাকে অবশ্যই মিডল অর্ডারের নেতৃত্ব দিতে হবে। তার মানে ভেঙ্কটেশ আয়ারকে খুব ভালো একটা ইনিংস খেলতে হবে। মিডল অর্ডারের পরবর্তীতে আমরা ফিনিশিংয়ের দিকে রিঙ্কু সিং গত বছর আইপিএলটা খুব ভালোভাবে কাটাতে পারেননি। রিঙ্কু সিং হয়তো তার আগের বছরের ইনিংসগুলো খুব ভালো খেলেছিল ইন্টারন্যাশনাল টিমে, অর্থাৎ ন্যাশনাল টিমে, আমাদের ভারতের ন্যাশনাল টিমে মোটামুটি একটা তার ভালো খেলার নমুনা আমরা দেখতে পেয়েছি, কিন্তু গত বছর আইপিএলে খুব ভালো খেলেননি। এই বছর আইপিএলেও কিন্তু প্রথম ম্যাচে তিনি ফ্লপ খেয়েছেন। রিঙ্কু সিংকে ফিনিশিং থেকে দায়িত্ব নিতে হবে, আর সর্বোপরি অ্যান্ড্রু রাসেলকে অবশ্যই একটা স্ট্রাইক রেট ইনিংস খেলতে হবে, অর্থাৎ 200-250 স্ট্রাইক রেটের একটা ইনিংস খেলতে হবে, তবেই কিন্তু স্কোরটা 200-র ওপরে যাবে, না হলে কিন্তু 200-র ওপরে যাবে না। আর বর্তমানে আইপিএল খেলাগুলো যেই পিচে হচ্ছে সেই পিচগুলোতে অবশ্যই 190-200 রান না করলে জেতাটা সত্যিই খুব কঠিন হয়ে যাবে। তবে ব্যাটিং লাইন আপটা এইভাবে যদি সাজানো হয়, হ্যাঁ, ওপেনিং জুটি ডিকক বা গুরবাজ এবং তার সাথে অবশ্যই সুনীল নারিন, অজিঙ্ক্য রাহানে ওয়ান ডাউন ঠিক আছে, অবশ্যই মিডল অর্ডারে ভেঙ্কটেশ আয়ারও ঠিক আছে, এবং ফিনিশিংয়ের দিকে রিঙ্কু সিং এবং অ্যান্ড্রু রাসেলকে কিন্তু খুব ভালো একটা ইনিংস খেলতে হবে। এটা হলো কেকেআরের ব্যাটিং লাইন আপস, এবং এই লাইন আপসটাকে অবশ্যই, এর মধ্যে হয়তো 1-2 জন ফ্লপ করতে পারে, কিন্তু সবাই একদিনে ফ্লপ করলে হবে না, যেটা গতকাল করেছে। গতকাল অজিঙ্ক্য রাহানে এবং সুনীল নারিন ছাড়া সবাই মোটামুটি ফ্লপ। তো এই ফ্লপের সংখ্যাটা বেশি হওয়ার জন্য রানটা কিন্তু 200 ক্রস করেনি এবং কেকেআরকে ম্যাচ হারতে হয়েছে। আর বোলিংয়ের দিকে যদি বলি, বোলিংও খুব একটা ভালো কালকে হয়েছে বলে মনে করি না, কারণ বোলিংয়ের কোনো ধার নেই। আর যদিও কলকাতা ইডেন গার্ডেনে বোলিং পিচ না ব্যাটিং পিচ, সেখানে রান হবে এটা স্বাভাবিক। অ্যাভারেজ 191 দেখাচ্ছিল, যে 191 অ্যাভারেজ স্কোর এই মাঠে হয়, সেক্ষেত্রে 174 রান। আর পরবর্তীতে মানে বিরোধী দলে যেখানে চেজ মাস্টার আছে, আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম কলকাতার ভাগ্যে আজকে কষ্ট আছে, কারণ কলকাতা প্রথমে টসে হেরে গিয়েছে এবং টসে হেরে তারা কিন্তু ব্যাট করতে এসেছে। আর চেজ মাস্টার যেহেতু আছে, সেক্ষেত্রে অবশ্যই 174 রানটা টি-20তে চেজ মাস্টারের কাছে কিছুই না, আর চেজ মাস্টার ঠিক দাঁড়িয়ে থেকে ম্যাচটা সেইভাবে জিতিয়েও দিয়েছে। হ্যাঁ, আর কলকাতারই গত বছরের সতীর্থ অর্থাৎ ফিলিপ সল্ট, তিনিও খুব সুন্দর একটা ইনিংস খেলে দিয়েছেন, যেটা বুঝিয়ে দিয়েছেন যে তিনি কলকাতা হোক বা আরসিবি হোক বা ইংল্যান্ড হোক, তিনি ব্যাটসম্যান, তিনি যেখানে যাবে সেখানেই ভালো খেলবে, এটা তিনি প্রমাণ করে দিয়েছেন। এবং ক্যাপ্টেন, বেঙ্গালুরুর ক্যাপ্টেন রজত পাটিদার, তিনিও একটা দারুণ ইনিংস খেলে দিয়েছেন, দারুণ একটা ফিনিশ করেছেন, সেখানে ব্যাঙ্গালোরের ম্যাচ জিততে কোনো রকম সমস্যা হয়নি। তো কেকেআর হেরে গিয়েছে, এটা না যে একটা ম্যাচ হেরে গিয়েছে মানেই ভেঙে পড়া। তোমাদের প্রত্যেককে বলবো, যারা কেকেআরের ফ্যান আছো, তোমরা অবশ্যই কেকেআরের প্রতি আস্থা রাখতে পারেন। কেকেআর টিমটা খুবই একটা দারুণ স্ট্রং টিম, ব্যাটিং লাইন আপস অনেক বড়, বলিং খুব সুন্দর বলিং আছে বর্তমানে। হর্ষিত রানা থেকে শুরু করে অ্যান্ড্রিক নরকিয়া থেকে শুরু করে বরুণ চক্রবর্তীর মতো একটা নাম করা বলারও কিন্তু কেকেআর টিমে আছে। আন্দ্রে রাসেল আছে, সুনীল নারিন তো জানো আইপিএল এলে সেরা বলার বলা যেতে পারে। তো এই সমস্ত বিষয় নিয়ে কলকাতার টিম কিন্তু এখনও অনেক ভালো একটা টিম, আমরা আশা রাখতেই পারি কলকাতা টিম আবারও ফাইনাল খেলবে। তবে মনে প্রাণে আমি আমার চ্যানেল ব্যক্তিগতভাবে বলবো, আরসিবির প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে, কারণ এইবারে আরসিবি এর যে বিরাট কোহলি আমার অত্যন্ত প্রিয় ক্রিকেটার। আমি বিরাট কোহলির মানে একমাত্র ফ্যান যদি বলতে পারি, সেটা বিরাট কোহলির
আর হচ্ছে আমার কোনো ক্রিকেটারকে যদি সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে বিরাট কোহলি। তো বিরাট কোহলির 18 নম্বর জার্সি এবং এটা 18 নম্বর আইপিএল। আমি বলবো যে বিরাট কোহলি যেহেতু এখনও পর্যন্ত একটাও আইপিএল ট্রফি জিততে পারেনি, এই ট্রফিটা বিরাট কোহলির জন্য আমি আশা রাখতেই পারি। তো কলকাতা ফ্যানদের জন্য বলবো, আমি কলকাতার সাপোর্টার সবই ঠিক আছে, বিরাট কোহলির দিকে একটু আমার নজর আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আবার বলবো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। আর কেকেআর এর কোন কোন পরিবর্তন দরকার বা কোন কোন পরিবর্তন হলে কেকেআর আরও উন্নতি করবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। থ্যাংক ইউ।